কারচুপির অভিযোগে জাকসু নির্বাচন বর্জন, ছাত্রদল সহ ৫ প্যানেল ও ৫ স্বতন্ত্র প্রার্থীর নিশ্চিত পরাজয় জেনে বয়কট। মন্তব্য শিবিরের। দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে পুনর্নির্বাচন দাবি ৩ শিক্ষকের। বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এই অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে বর্জন করলাম। শিক্ষার্থীরা আমাদেরকে যদি গ্রহণ করে তা তো আমরা মেনে নেব, গ্রহণ না করলে মেনে নেব। নিশ্চিত পরাজয় জেনেই আর মূলত তারা ভোট বর্জন করেছে আর কি। অন্যায় চলছে শিক্ষার্থীদের সঙ্গে এবং এক ধরনের নাটক চলছে। সকলের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা ভালো নির্বাচনের লক্ষ্যে পুনঃ তফসিল ঘোষণা করা উচিত। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনায় সময় লেগে যেতে পারে কাল দুপুর পর্যন্ত। গণনাটি ম্যানুয়াল পদ্ধতি হবে, সুতরাং ইট টেকস টাইম। যদি সময় লাগে তাহলে কালকে দুপুরে হতে পারে, কালকে বিকেলে হতে পারে। জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি। সাংবিধানিক বিষয়গুলো সংসদে সুরাহার পক্ষে মত। বিশেষ আদেশে বাস্তবায়ন চায় জামাত। গণপরিষদের দাবিতে অনড় এনসিপি। নির্বাচন বিঘ্নিত করতেই পল্লী বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি। গোয়েন্দা তথ্যের বরাতে জ্বালানি উপদেষ্টা। কাজে যোগ না দিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ধানমন্ডিতে নেন বিলাসবহুল ফ্ল্যাট। সচিব, কমিশনার সহ 12 সাবেক কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনে তলব। 2 ঘন্টার বৃষ্টিতে শাহজালাল বিমানবন্দরে প্রবেশ পথে হাঁটু পানি। যাত্রীদের চরম ভোগান্তি। প্রাইভেট কারে 5 থেকে 6 গুণ বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। বিশৃঙ্খলা, উত্তেজনা আর বর্জনের মধ্য দিয়ে শেষ হলো জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। নানা অভিযোগ তুলে একে একে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সহ 5টি প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থী। শিবির সমর্থিত প্রার্থীরা বলেছেন, নিশ্চিত পরাজয় জেনেই ভোট বয়কটের এই ঘোষণা। এদিকে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী ফোরামের 3 জন শিক্ষকও। তারা পুনঃ তফসিলের মাধ্যমে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার জন্য ফল পেতে সময় লেগে যেতে পারে শুক্রবার দুপুর পর্যন্ত। ভোট গ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। জামায়াতের সরবরাহ করা ব্যালটে ভোট গ্রহণ, যথাসময়ে কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেয়া, প্রার্থীদের কেন্দ্র পরিদর্শন করতে না দেয়া, ফজিলাতুন্নেসা হলে জাল ভোট এবং ভিভি প্রার্থীকে হেনস্থার অভিযোগ করে ছাত্রদল। ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোনো প্রার্থীকে সুযোগ দেওয়া হয়, কোনো প্রার্থীকে ভিভি দিয়ে হিসাবে বের করার চেষ্টা করা হয়। সেই নির্বাচনে অবশ্যই জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল যুক্ত থাকতে পারে না, যুক্ত থাকবে না। আমরা যার জন্য এই অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বর্জন করলাম। এর প্রতিক্রিয়ায় শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বলেন, নিশ্চিত পরাজয় জেনেই ভোট বর্জন করেছে ছাত্রদল। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিতে চাই। শিক্ষার্থীরা আমাদেরকে যদি গ্রহণ করে তা তো আমরা মেনে নেব, গ্রহণ না করলে মেনে নেব। কিন্তু কেউ যদি শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার ভয়ে কোনো সিদ্ধান্ত নেয়, সেটা আসলে আমাদের ব্যক্তিগত কোনো ব্যাপার। যেহেতু জাল ভোট বা কারচুপির কোনো ঘটনা ঘটেনি, আমি মনে করি এখানে নির্বাচন বয়কটের কোনো প্রশ্ন আসে না। সেক্ষেত্রে এখন ছাত্রদল যেহেতু বর্জন করছে, তারা আসলে হেরে যাওয়ার যে ভয়, হেরে যাওয়ার নিশ্চিত পরাজয় জেনেই আর মূলত তারা ভোট বর্জন করেছে আর কি। অব্যবস্থাপনার অভিযোগ এনে নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয়তাবাদী ফোরামের কয়েকজন শিক্ষক। অন্যায় চলছে শিক্ষার্থীদের সঙ্গে এবং এক ধরনের নাটক চলছে। এখানে আসলে আমি যে দায়িত্বটা পালন করছি, সেই দায়িত্ব পালন করে আর কি করব, সেই জায়গা থেকে আমি নিজেকে উইথড্র করে নিয়ে এসেছি। সকলের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা ভালো নির্বাচনের লক্ষ্যে পুনঃ তফসিল ঘোষণা করা উচিত। এর আগে বেলা 12টার পর ফজিলাতুন্নেসা হলে ছাত্রদলের ভিভি প্রার্থীর প্রবেশকে কেন্দ্র করে তৈরি হয় বাকবিতণ্ডা। ঘণ্টাখানেক বন্ধ থাকে ভোট গ্রহণ। নারী শিক্ষার্থীদের কেন্দ্রে পুরুষ প্রার্থী প্রবেশ করা নিয়ে ওঠে নিরাপত্তা শঙ্কার অভিযোগ। আর ছাত্রদল বলছে, শিবির কেন্দ্রে ঢুকেছে। এমন খবর পেয়েই তারা অভিযোগ জানাতে গেছেন। সাধারণ সকল শিক্ষার্থী বলছে যে তাদের প্রাইভেসি হার্ম হয়েছে। কিভাবে তারা কোনো ধরনের পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া অনিয়মতান্ত্রিকভাবে মেয়েদের হলে প্রবেশ করলো, এটার কোনো উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি। একই কারণে উত্তাল হয়ে ওঠে তাজউদ্দিন হলের ভোট কেন্দ্র। কিছুক্ষণ বন্ধ থাকে ভোট গ্রহণ। উত্তেজনা দেখা যায় জাহানারা ইমাম হলেও। শিবিরের যারা প্রার্থী আছে, জিএস প্রার্থী আছে এবং ভিপি আছে, তারা দলবল নিয়ে মেয়েদের হলে প্রবেশ করেছে। ম্যানুয়াল পদ্ধতিতে গণনা করায় ফলাফল আসতে অপেক্ষা করতে হতে পারে শুক্রবার দুপুর পর্যন্ত। আমি যতটুকু জানি গণনাটি ম্যানুয়াল পদ্ধতি হবে, সুতরাং ইট টেকস টাইম। হ্যাঁ, এটা বলা মুশকিল আসলে।
যদি সময় লাগে তাহলে কালকে দুপুরে হতে পারে, কালকে বিকেলে হতে পারে। এদিকে নির্বাচন চলাকালে ক্যাম্পাসে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করে প্রক্টোরিয়াল বডি। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ঘটনাবহুল জাকসু নির্বাচন নিয়ে আলোচনার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মীরা। সরাসরি যাচ্ছি তাদের কাছে। দীর্ঘ ৩৩ বছর পর আজ অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই ছিল নানা নাটকীয়তায় ভরপুর। বেলা যত গড়াতে থাকে ততই এতে যুক্ত হয় নতুন নতুন অনুষঙ্গ। শেষমেশ এটি ঠেকায় নির্বাচন বর্জনের মধ্যে। আর তাতে সামিল হন অনেক শিক্ষকরাও, এবং অনেক শিক্ষক তাদের দায়িত্ব থেকে নিজেদেরকে সরিয়ে নেন। কোনো শিক্ষক ভোট বর্জন যে দাবিটি করেছে যে শিক্ষার্থীরা, সেটির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং তারা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন এবং একই সঙ্গে পুনঃতফসিলের মাধ্যমে আবারও নির্বাচনের দাবি জানিয়েছেন। আমাদের সহকর্মীরা তারা সকাল থেকেই এই ভোট গ্রহণের খবরাখবর রাখছিলেন। এখন তাদের সঙ্গে আমরা আজকে সারাদিনের খবরাখবর সেগুলো আমাদের দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। আমি যদি একদম আমার ডান দিকে যান, আমার সঙ্গে রয়েছেন মাইমুনা হায়দার চৌধুরী, দিন সাব্বির, জিন্নাতারা জসোয়া এবং সাদিক ইমন। আমার এই সহকর্মীরা আজকে দিনভর ভোটের নানা খবরাখবর সংগ্রহ করেছেন। তো তাদের কাছ থেকেই আমরা বিভিন্ন খবরাখবর, আজকের সারাদিনের যে ভোট গ্রহণ এবং নানা নাটকীয়তা সেইগুলো এক ঝলকে একটু জানাবার চেষ্টা করব আমাদের দর্শকদেরকে। শুরুতে আমি যাব ইমনের কাছে। ইমন, আমরা যেটি দেখছি যে অনেকগুলো যে প্যানেল তারা কিন্তু যে ভোট বর্জন করেছে, যদিও বর্জনের মধ্যেও অন্য ভোট পরবর্তী যে অন্য কার্যক্রম সেটি কিন্তু থেমে থাকেনি, সেটি কিন্তু চলমান রয়েছে। শুরুতেই কিন্তু যে জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটি ভোট বর্জন করেছিল। আপনি তাদের সেই সংবাদটি কাভার করেছিলেন। তারা আসলে যে কি কারণে ভোট থেকে সরে দাঁড়ালো, কারণ আমরা দেখছিলাম এই ভোটকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ কিংবা যে আগ্রহের জায়গাটি ছিল। আচ্ছা রবিন, আপনি ঠিকই বলেছেন। জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেলটি ছিল তারা দুপুর পর্যন্ত কিন্তু ঠিকভাবে নির্বাচন চলছিল, বা তাদের মধ্যে আমরা সে ধরনের কোনো অনুভূতি দেখিনি যে তারা ভোট বর্জন করবেন। কিন্তু বিকালের দিকে এসে জাতীয়তাবাদী দলের যে মনোনীত জিএস প্রার্থী বৈশাখী এবং বৈশাখী ছিলেন এবং যিনি ভিপি প্রার্থী ছিলেন সাদি, ওনারা কিন্তু একটা ব্রিফিং করেছেন এবং সেখানে তারা কিছু অসঙ্গতির কথা উল্লেখ করেছেন এবং 9টি অসঙ্গতির কথা উল্লেখ করে তারা একটি আবেদনও দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বরাবর। তারা ব্রিফিংয়ে যেটি বলছিলেন যে কিছু হলে কারেন্ট চলে যায় হঠাৎ করে, সেখানে ভোট কারচুপির একটি ঘটনা ঘটেছে। তারা তাজউদ্দিন হল এবং 21 নং হলের কথা বলেছিলেন যে সেখানে মব সৃষ্টি করেছে এবং তারা কিন্তু বিশেষভাবে এটা তাদের মত ছিল যে তারা শিবিরকে দায়ী করছিলেন এবং তারা বলছিলেন যে বেশিরভাগ হলগুলোতেই ভোট কারচুপি হয়েছে এবং যারা প্রার্থী ছিলেন তারা অবৈধভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন এবং কিন্তু ভোট বর্জন করেছেন। এবং জিএস প্রার্থী যিনি ছিলেন বৈশাখী, আপনাকে তুষার আপনাকে একটু থামাতে চাচ্ছি যে দর্শক আপনাদেরকে যদি জানাতে চাই, অনেক শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলনে নেমেছেন বা তারা কিন্তু একটি যে বিক্ষোভ করছেন সে সংক্রান্ত আমরা একটু আমাদের অন্যান্য সহকর্মীদের কাছ থেকে একটু সরাসরি যুক্ত হব সে বিষয়ে। ক্যাম্পাসে বিরাজ করছে, আপনারা যা দেখছিলেন প্রচন্ড বড় একটি মিছিল নিয়ে কিন্তু তারা এই জায়গাতে গিয়েছে। আমরা যদি একটু তাদের কাছে জানতে চাই এই মুহূর্তে কি রয়েছে। ভাই, নির্বাচন নিয়ে বর্তমান ছাত্রদল প্যানেল কি ভাবছে, কেন বয়কট করা? আপনারা আজকে সারাদিন দেখছেন অনিয়মের বিভিন্ন অভিযোগ আছে। আমরা মনে করতেছি এটা একটা প্রহসনের জাকসু, এই জাকসু আমরা মানি না। আজকে আমাদের তাৎক্ষণিক প্রতিবাদ, বাকি কর্মসূচি আগামী দিনে দেখবেন। দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন ছাত্রদল প্যানেল সমর্থিত একজন শিক্ষার্থীর কথা। সারাদিন ধরেই ছাত্রদল প্যানেল যে অভিযোগগুলো ক্রমাগত জানাচ্ছিল তারই কিন্তু বাস্তবায়ন আমরা এখন দেখতে পাচ্ছি। তাদের কিন্তু একটা সংবাদ সম্মেলন, অফিসিয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নির্বাচন বয়কটের কথা ছিল, কিন্তু তারা কিন্তু যখন উপাচার্যের সাথে কথা বলতে গিয়েছিলেন অভিযোগ জানাতে, সেখানে উপাচার্য উপস্থিত ছিলেন না বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। এই মুহূর্তে কিন্তু তারই পরিপ্রেক্ষিতে একটি বিরাট বড়
মিছিল নিয়ে কিন্তু ছাত্রদল এগিয়ে যাচ্ছে। মিছিল থেকে প্রহসনের ডাকসু তারা মানে না, এই নির্বাচনে যে কারচুপির অভিযোগ এসেছিল সেই কথাগুলো তারা কিন্তু আমাদেরকে ক্রমাগত বলছিলেন। এই মুহূর্তে কিন্তু মিছিলটি ট্রান্সপোর্টের সামনে থেকে ঘিরে কিন্তু হলপাড়ার দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা সর্বশেষ খবর দেওয়ার জন্য আপনাদের সাথে আছি। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের যে বর্জন ঘোষণা করে যেই প্যানেল প্রথম ছাত্রদল তারা হচ্ছে তাদের সমর্থিত যে ভিপি রয়েছেন তাকে নেতৃত্বে রেখে একটি প্রতিবাদ মিছিল, অর্থাৎ তারা যে বয়কট করেছেন এই বয়কটের সপক্ষে একটি মিছিল এখন থেকে মিনিট 5 আগে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর যে মোড়টি রয়েছে অর্থাৎ নতুন কলাভবন সংলগ্ন এলাকা থেকে এই মিছিলটি বের হয় এবং এই মিছিলটি সিনেট ভবন অর্থাৎ যেখানে ভোট অনুষ্ঠিত গণনার কাজ চলছে নির্বাচন কমিশনের সেই এলাকাটি তারা তার সামনে দিয়ে পেরিয়ে এসে তারপর পরিবহনের যে এলাকাটি রয়েছে ট্রান্সপোর্ট এই এলাকার প্রদক্ষিণ করে এখন চৌরঙ্গি এলাকার দিকে তারা যাচ্ছেন। এই নির্বাচনের যে বয়কটের জন্য তারা যেই ঘোষণা করেছিলেন এখানে তারা এই নির্বাচনের ব্যাপারে যেই প্রতিবাদ সেই প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং নির্বাচন সংশ্লিষ্ট যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনকেও কিন্তু তারা দায়ী করছেন তাদের মিছিলের এই স্লোগানের মধ্য দিয়ে। এখন বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গি যে এলাকাটি রয়েছে এই এলাকাটিতে এই মিছিলটি অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা সম্মানিত দর্শক আপনারা নিশ্চয়ই এতক্ষণ দেখছিলেন আমাদের সহকর্মীরা সেই খবর জানাচ্ছিলেন যে ভোট বর্জন করে বিভিন্ন যেই প্যানেলের যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু যে বিক্ষোভ করছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমি একটু আমার সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরীর কাছে যেতে চাই। মাইমুনা, দেখছিলেন যে তুষার ইমন যে কথাটি বলছিলেন যে ছাত্রদলের পক্ষ থেকে নানা অনিয়মের কথা বলেছে এবং সেটি দাবি করেই কিন্তু তারা ভোট থেকে সরে দাঁড়িয়েছে। আমরা দেখেছি বেশ কয়েকটি বাম প্যানেলের যে সদস্য মানে প্যানেলগুলো রয়েছে তারপরে অন্য আরও কয়েকটি প্যানেলের যে প্রার্থীরা তারাও কিন্তু ভোট থেকে সরে দাঁড়িয়েছিলেন বা বর্জন করেছিলেন। সে খবরগুলো আপনি নিয়েছিলেন, তাদের দাবিগুলো কী ছিল বা তারা কোন যুক্তিতে এখান থেকে ভোট থেকে সরে দাঁড়ানো? যেমনটি বলছিলেন আসলে আমরা এই কিছুক্ষণ আগে যেই মিছিলটি শুনতে পেলাম তারই রেশ ধরে আমি বলছি যে তারা আসলে বিকেলবেলা আসলে যখন ছাত্রদল প্রথমে বর্জন করেন তারপর কিন্তু বাম দলগুলো আসলে বর্জন করবেন এমন একটি গুঞ্জন চলছিল। তো বেশ অনেকক্ষণ পর অপেক্ষার পর তারা নিজেদের মধ্যে আলোচনা করে 4টি প্যানেল, এখানের মধ্যে আমার বলে রাখা ভালো যে বাম দলও ছিল এবং স্বতন্ত্র প্রার্থীরাও ছিল, যাদের 4টি প্যানেলের পক্ষ থেকে তারা আসলে প্রেস ব্রিফিং করে ভোট বর্জনের ঘোষণা দেন। আপনি যেমনটি বলছিলেন যে আসলে কী দাবিগুলো ছিল, আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে যেই অভিযোগগুলো পেয়েছিলাম তার মধ্যে অন্যতম ছিল যে অমুছনীয় কালির বদলে মুছনীয় কালি ব্যবহার করা হচ্ছে। তারা যেটি যুক্তি দেখাচ্ছিলেন যে একজন তো ভোট দিয়ে গিয়ে আবার ভোট দিতে পারেন। এছাড়াও তারা যেটি বলছিলেন যে আসলে একটি নির্দিষ্ট করেই বলেছেন যে শিবির সমর্থিত প্যানেলের ব্যালট প্রদান করা হয়েছে। এছাড়াও আসলে ভোট কেন্দ্রের ভেতরে বিভিন্ন অনিয়মের কথা বলছিলেন। তারা কেন্দ্রের ভিতরে যখন পুলিশ এজেন্টের দায়িত্ব পালন করতে গিয়েছিল তখন তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে 2 ঘন্টা ভোট কেন্দ্রের বাইরে রাখা হয়েছে এবং কয়েকটি হলে আমাদের যে পুলিশ এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। আরো কিছু অনিয়ম এবং কারসাজির আমরা নির্বাচন দেখতে পেয়েছি। আমরা দেখেছি মেয়েদের জাহানার ইমাম হল, বঙ্গমাতা শেখ মুজিবুর রহমান হল সহ অনেকগুলা হলে ব্যালট পেপার নিয়ে গিয়ে
জাল এবং ভুয়া ভোট দেওয়া হয়েছে। সেখানে প্রশাসনের যারা রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন তাদের প্রত্যক্ষ মদদে এই মব ক্রিয়েট করে এই ভোট জালিয়াতির আয়োজন করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আরেকটি বিষয় আপনাদের বলি, যে ব্যালটটি বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন করেছে সেই ব্যালটটি এবং ভোট গণনার জন্য যে মেশিন ক্রয় করা হয়েছিল সেটি একজন জামাত নেতার, স্বীকৃত জামাত নেতার প্রতিষ্ঠান। আমরা গতকাল রাতে বাংলাদেশ জাতীয় ছাত্রদলের পক্ষ থেকে সেই মেশিন বাতিল করে ম্যানুয়ালি ভোট গ্রহণের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবির সাথে একাত্মতা জানিয়ে সেই ভোট গ্রহণ ম্যানুয়ালি করার সিদ্ধান্ত দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছিল। আমাদের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন কাদের স্বার্থে যে কোম্পানি তাদেরকে মেশিন দিল সেই কোম্পানির পেজ থেকে এই ব্যালটগুলো ছাপানো হয়েছে। আমরা মনে করি এই জামাতের এই প্রতিষ্ঠান, জামাতের এই স্বীকৃত প্রতিষ্ঠানটি ছাত্র শিবিরের কাছে এক্সট্রা 20% ব্যালট, 3 থেকে 3.5 ব্যালট গোপনে তাদেরকে সরবরাহ করছে। এই সরবরাহকৃত ব্যালটের মাধ্যমে ভুয়া এবং জাল ভোট দিয়েছে ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগরের বিভিন্ন ছাত্রী সংস্থাকে নিয়ে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে অবিলম্বে এই কারচুপি এবং পক্ষপাতমূলক এবং প্রহসনের এই জাকসু নির্বাচন অবিলম্বে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক অবিলম্বে সবার কাছে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ। দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন যে ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রদলের যে সংসদ রয়েছে, যে ছাত্রদল কমিটি রয়েছে, সেখানে সভাপতি আমাদেরকে বলছিলেন আজকে নির্বাচন ঘিরে ওনার যেই অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো দেখছিলাম যে বিক্ষোভ চলছিল। আমরা আবারও ফিরে এসেছি আলোচনায়। আর এই বিক্ষোভ দেখতে আপনারা আমাদের যে সময় টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা নজর রাখুন। তো একটি বিষয় কিন্তু আমরা দেখছিলাম যে এই যে ভোট বর্জন করা কিংবা আজকের এই যে এখন যে বিক্ষোভ চলছে, সবগুলো বিষয় কিন্তু অর্থাৎ সবগুলো প্যানেলে কিন্তু যে অভিযোগের তীরগুলো ছাত্র শিবিরের প্যানেলের দিকে আসলে যে ছুঁড়েছে। আমি একটু জিন্নাতারা যশোয়ার কাছে যাব। যশোয়া, আপনি তো সে জায়গাটিতে নিশ্চয়ই যে শিবিরের প্যানেলের যারা ভিপি প্রার্থী কিংবা জিএস প্রার্থীর সঙ্গে আপনার কথাবার্তা হয়েছিল, তো এই যে এই ধরনের যে নানা অভিযোগগুলো উঠেছে এবং বেশ কয়েকটি প্যানেল যে তারা ভোট থেকে সরে দাঁড়ালো, সে জায়গায় শিবির আসলে কি বলেছে? অভিযোগগুলো খণ্ডন করা কিংবা যে ভোটের ভবিষ্যৎ কি দাঁড়াতে যাচ্ছে, এই বিষয়ে কি শিবির কিছু বলেছে ছাত্র শিবিরের প্যানেলে? ধন্যবাদ রবিন। আপনি হয়তোবা দেখেছেন, সময় টেলিভিশনের দর্শকরাও দেখেছেন যে আমি বিকেল 5টায় সময় সংবাদে শিবিরের যে ভিপি পদপ্রার্থী আরিফুল্লাহ আদিব তাকে যুক্ত করার চেষ্টা করেছি। তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তিনি তখন সুফিয়া কামাল হলের সামনে থেকে বলেছিলেন, তখন শুধু ছাত্রদল বর্জন করেছিলেন এবং যে সম্প্রীতির ঐক্য তারা অনাস্থা প্রকাশ করেছিলেন, বাম দলগুলো প্রস্তুতি নিচ্ছিল। তখন শিবির আমাদেরকে যেটি বলেছেন, তারা আসলে মূল প্রতিপক্ষ ছাত্রদলকেই আসলে মনে করছেন। তাদের কথোপকথনে আমি যেমনটা বুঝেছি, তারা বললেন যে ছাত্রদল মূলত পরাজয় নিশ্চিত এটা যখন বুঝতে পেরেছে, তারা আসলে সম্মান রক্ষার্থে গুজব ছড়িয়েছে এবং ভোট বর্জনের ডাক দিয়েছেন এবং জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা আসলে শিবিরের পক্ষেই ভোট দেবে, এমনটা শিবিরের যে ভিপি পদপ্রার্থী তিনি আমাদের জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে ছাত্রদল এবং যুব দলের অনেকেই আশেপাশে অবস্থান করছেন এবং তারা নাশকতার আশঙ্কা করছেন, এমনটাও আমাদেরকে শিবিরের ভিপি পদপ্রার্থী বলেছেন। এবং তিনি আরো একটি কথা বলেছেন যে বা যারাই বর্জন করুক না কেন, তারা মনে করে ভোট সুষ্ঠু হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, এবং তারা চায় সঠিকভাবে যেন গণনা হয় এবং সঠিকভাবে যেন ফলাফলটা ঘোষণা হয়। তো তার মানে দেখা যাচ্ছে যে অভিযোগগুলো কিন্তু যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে পাল্টাপাল্টি, মানে একে অন্যের দিকে যে অভিযোগের তীর ছড়েছেন, তো এই জায়গাটিতে প্রশাসন আসলে যে কি করবে বা এই ভোটের ভবিষ্যৎ কি দাঁড়াতে যাচ্ছে, দিন ছাব্বির আপনার কাছে একটু জানতে চাই। মূলত আসলে এই জাকসু নির্বাচনে যে ওএমআর ব্যালটটি ব্যবহার করার হয়েছে, সেটি আসলে গণনা করার কথা ছিল ওএমআর মেশিনের মাধ্যমে, কিন্তু এই যে প্রার্থী যারা রয়েছে বিভিন্ন প্যানেল থেকে ভিন্ন ভিন্ন অভিযোগ ছোড়ার কারণে আসলে পরবর্তীতে জাকসু প্রশাসন সিদ্ধান্ত নেয় যে সেই ব্যালটগুলোকে, সেই ভোটগুলোকে তারা অ্যানালগ পদ্ধতিতে কাউন্ট করবে, যে কারণে আসলে ওএমআর পদ্ধতিতে সেটি গণনা করা সম্ভব হচ্ছে না। এবং এই
কারণে আমি যদি একটু সংখ্যা হিসেবে আপনাকে বলতে চাই তাহলে কেন্দ্রীয় যে সংসদ সেখানে 25টি পদের বিপরীতে 177 জন প্রতিদ্বন্দ্বিতা করছে এবং একই সঙ্গে হল সংসদগুলো যে রয়েছে এখানে প্রায় 450 প্রার্থী রয়েছে। তো এত সংখ্যক প্রার্থীর এতগুলো ভোট, প্রায় 11,000 ভোটারের ভোট, এতগুলো ভোট গণনা করতে একটি বড় সময় লাগবে, এটা একদম নিশ্চিতভাবেই আমরা বলতে পারি। এবং জাকসু প্রশাসন সহ সংশ্লিষ্ট যারা নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন তাদের সঙ্গে আমরা একাধিকবার কথা বলার পর তারা যেমনটি বলেছেন যে এটি দীর্ঘ সময় লাগবে, তাতে করে আলোচনা এসছে যে আগামী কাল সকাল কিংবা দুপুরও গড়িয়ে যেতে পারে এমন একটি আশঙ্কার কথা আমরা শুনেছি। ধন্যবাদ সাব্বির। আসলে দর্শক, আমাদের সহকর্মীদের সঙ্গে আমরা যে কথাবার্তা আমাদের সহকর্মীদের মধ্যে চলছিল তাতে নিশ্চয়ই আপনারা একটি বিষয় দেখতে পেয়েছেন যে এই যে জাকসু নির্বাচন দীর্ঘ 33 বছর পরে হয়েছে, সেটি নিয়ে আসলে যে নানা ধরনের বিতর্ক কিংবা অভিযোগ পাল্টা অভিযোগ ছিল এবং এখনও কিন্তু সেই বিতর্কের রেশ রয়েই গেছে। তো এখন আমাদের দেখার বিষয় যে এটির আগামী দিনে কি দাঁড়ায়। তো সেই পর্যন্ত আপনাদেরকে আমরা আমাদের যে খবরাখবর সেগুলো আমরা জানিয়ে দিব। এই পরিপ্রেক্ষিতে যেহেতু আমরা দেখছি যে এখনও বিক্ষোভ চলছে, তো সেই জায়গাতে প্রশাসন কিভাবে কিংবা কি ব্যবস্থা নেয় কিংবা অন্য অন্য ছাত্র সংগঠনগুলো, সংশ্লিষ্ট যে ছাত্র সংগঠনগুলো তারা পরবর্তীতে তাদের মতামত কি জানায়, সবগুলোই কিন্তু আমি আপনাদেরকে আমাদের সহকর্মীরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আগামীতে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দিন সাব্বির, মাইমুনা হায়দার, যশোয়া, তুষারিমন, আপনাদের সবাইকে ধন্যবাদ এত মূল্যবান সময় আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, ফিরছি স্টুডিওতে। জাকসু নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। এবার অন্য খবর। সংস্কার বাস্তবায়নে জুলাই সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত বিএনপি, তবে সাংবিধানিক বিষয়গুলো সংসদে সুরাহার পক্ষে দলটি। অন্যদিকে সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ জারির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আর সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার গণপরিষদ নির্বাচনের দাবিতে অনড় এনসিপি। রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত জুলাই সনদ। 2 দফায় দলগুলোকে খসড়া পাঠিয়ে মতামত নিলেও আবারও পাঠানো হবে চূড়ান্ত রূপে। কিন্তু এর বাস্তবায়ন হবে কোন পদ্ধতিতে, এ নিয়ে দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। উঠে আসে অধ্যাদেশ জারি, নির্বাহী আদেশ, গণভোট এবং নির্বাচিত সংসদের মাধ্যমে সংস্কার সহ বেশ কিছু মতামত। সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে নিজেদের মতামত তুলে ধরে জামায়াতে ইসলামী। সংবিধানের অনেক ধারা অকার্যকর দাবি করে দলটি বলছে জুলাই সনদ বাস্তবায়নের সবচেয়ে ভালো উপায় বিশেষ সাংবিধানিক আদেশ জারি। আমরা বলেছি এটাই উত্তমভাবে গণভোট করার যে টাইম এবং অ্যারেঞ্জমেন্টের ইস্যু আছে অ্যাভয়েড করার জন্য। যদি এটা না হয় তাহলে জনগণের মতামতের ভিত্তিতে হবে এবং সেই জন্য আমরা গণভোটকে সাপোর্ট করি। তবে বিএনপি মনে করে এই পদ্ধতি অনুসরণ করে সাংবিধানিক পরিবর্তনের সুযোগ নেই। সংবিধান সংস্কারের দায়িত্ব ছেড়ে দিতে হবে নির্বাচিত সংসদের হাতে। আশু বাস্তবায়নযোগ্য যে কোনো সুপারিশ যেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো বাস্তবায়নাধীন আছে এবং সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই সনদের সমস্ত সুপারিশ বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ম্যানিফেস্টোতে অন্তর্ভুক্ত করে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে যে যারাই ম্যান্ডেট পাবে পার্লামেন্টে যাবে তারা এগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ থাকবে। সংবিধান সংস্কারে গণপরিষদ নির্বাচনের দাবিতে অনড় এনসিপি। তারা বলছে রাজনৈতিক দলগুলো একমত হলে ডিসেম্বরে গণপরিষদ নির্বাচন সম্ভব। জুলাই সনদের সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি শুধু জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলীয় দাবি নয়, এটা জাতিকে মুক্তির দাবি। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় এখনও একমত হতে পারেনি দলগুলো। সমস্ত রাজনৈতিক দল এ বিষয়ে দুটো বিষয়ে একমত হয়েছে। একটি হচ্ছে সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সেসব বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে। সুপারিশের যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অন্তর্বর্তী সরকার এবং
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে। 2 ধাপের সংলাপে 84টি সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এর মধ্যে রয়েছে নোট অব ডিসেন্ট সহ 19টি মৌলিক বিষয়। সনদ স্বাক্ষরের জন্য প্রতিটি রাজনৈতিক দলের কাছে 2 জনের নাম চেয়েছে কমিশন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। দিন দিন বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। একদিনে মৌসুমের সর্বোচ্চ 6 জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে 145। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি প্রায় 600। আগামী জাতীয় নির্বাচন বিঘ্নিত করতেই পল্লী বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি। এ নিয়ে গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। আর কাজে যোগ না দিলে দিয়েছেন আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। সংশ্লিষ্টদের নিয়ে সচিবালয়ে জরুরি বৈঠকে কথা বলেছেন উপদেষ্টা। এদিকে পল্লী বিদ্যুৎ সমিতির কেনাকাটায় অনিয়ম খতিয়ে দেখতে গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা, চাকরিচ্যুতদের পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির অন্তত 70টির কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন কর্মবিরতি ও গণছুটিতে। বিদ্যুৎ সেবা বিঘ্নিত হওয়ায় আন্দোলনকারীদের 24 ঘন্টার মধ্যে কাজে যোগদানের নির্দেশ দিয়েও মেলেনি সাড়া। সমিতিতে কিছু এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টদের নিয়ে সচিবালয়ে জরুরি বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। কাজে যোগ না দিলে দেন আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। সামনে নির্বাচন আছে, তো এখানে যে সবাই যে নির্বাচন চায় তা তো না, অনেকে নির্বাচনটাকে ব্যাহত করতে চেষ্টা করতেছে। গোয়েন্দা রিপোর্ট আছে, সেখানে বলা আছে যে এখানের মধ্যে এই জাতীয় এরাও এখানে হয়তো যোগ দিয়ে থাকতে পারে। আমরা বলছি যেখানে এই ঘটনা ঘটবে সেটা যাতে আইন অনুযায়ী, বিধি অনুযায়ী এগুলো করা হবে। তারা এমন কোনো কাজ করবেন না যাতে তাদের এই যে একটা গণছুটির আবেদন যাতে আমরা গ্রহণ করতে বাধ্য না হয়। বলেন, পুরনো লাইন মেরামত ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কারণেই বাসাবাড়িতে গ্যাস সংকট দেখা দিয়েছে। বাসাবাড়ির গ্যাসের ওই তিতাস গ্যাসের এইসব লাইনটা অনেক পুরনো, তো ওই জন্য এগুলো এখন ওই যে রিপেয়ারের কাজ চলছে। অবৈধ সংযোগগুলো আমরা ডিসকানেক্ট করতেছি। গ্যাসের যে এই ঘাটতি মোকাবেলার জন্য আমরা বেশি করে এলএনজি আনা হয়েছে। শিগগিরই গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলেও জানান উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ। রাতের ভোটের সহযোগিতার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট নেয়ার অভিযোগে সচিব পদমর্যাদার 12 সাবেক কর্মকর্তাকে তলব করেছে দুদক। তালিকায় আছেন এই সংস্থাটির 2 সাবেক কমিশনারও। 2018 সালের নির্বাচনের সহযোগিতার পুরস্কার হিসেবে সচিব পদমর্যাদার 12 জনকে ধানমন্ডিতে 14 তলা ভবনের ফ্ল্যাট বরাদ্দ দেয় তৎকালীন সরকার। এমন অভিযোগ পায় দুদক। চলতি বছরের মে মাসে অনুসন্ধানে নেমে বরাদ্দে অনিয়মের প্রাথমিক প্রমাণও পায় সংস্থাটি। দুদকের তথ্য বলছে, নির্মাণাধীন 23টি ফ্ল্যাটের মধ্যে 12টি পাওয়ার কথা ছিল দুদকের সাবেক কমিশনার মুজাম্মেল হক, জহুরুল হক সহ কয়েকজন সচিবের, যাদের অধিকাংশই গণ অভ্যুত্থানের পর পলাতক। এবার তাদেরকে আগামী 17, 18 ও 21 সেপ্টেম্বর তলব করা হয়েছে। অনুসন্ধান বা তদন্ত কাজের জন্য অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ। এদিকে প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা হয়েছে। আর শামসুদ্দিন মানিকের পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় রাজুকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা সহ 7 জনকে আসামি করা হয়েছে। প্লট বরাদ্দ প্রদান করে পরবর্তীতে লিজ দলিলের 22 ও 23 নং শর্ত ভঙ্গ করে উক্ত প্লট হস্তান্তর করার অনুমতি প্রদানপূর্বক প্লটটি আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন প্রায় 76 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার স্বাস্থ্য খাতের ঠিকাদার মুতাজ্জেরুল ইসলাম মিঠুকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। নেপালে সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক। সাবেক প্রধান বিচারপতিকে অন্তর্বর্তী সরকার প্রধান করার দাবি। সংঘাত থামলেও থমথমে গোটা দেশ। আরও একদিন বাড়ল কারফিউ। বৃষ্টিতে হাঁটু সমান পানিতে তলিয়ে যায় হযরত শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের প্রবেশ ও বের হওয়ার সড়ক। আর এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জলাবদ্ধতার কারণে বিভিন্ন যানবাহনের চালককে 5 থেকে 6 গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেন তারা। সামান্য বৃষ্টিতে হাঁটু সমান পানিতে তলিয়ে যায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনের সড়ক।
বৃহস্পতিবার রাজধানীতে 2 ঘন্টার মুষলধারে বৃষ্টির পর এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে টার্মিনালে যানবাহন ঢুকতে ও বের হতে না পারায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেক যাত্রীকে পানি মারিয়ে লাগেজ হাতে পায়ে হেঁটে পার হতে দেখা যায়, আর সড়কের পাশে গর্ত থাকায় বিপাকে পড়তে হয় তাদের। জলাবদ্ধতার কারণে সময় মতো টার্মিনালে পৌঁছাতে না পারায় অনেককে ফ্লাইট মিস করতেও দেখা যায়। অনেকে বাধ্য হয়ে মোটরসাইকেলে করে পানি পাড়ি দিলেও তার জন্য গুনতে হয়েছে 5 থেকে 6 গুণ বেশি ভাড়া। পানি যাওয়ার মতন সিচুয়েশন নেই, পানি জমানো হয়ে গেছে, প্রত্যেকটা রাস্তার ড্রেন বন্ধ হয়ে গেছে। হাইব্রিড গাড়ি পড়ে গেছিল, এটা আমরা 20-25 জনে মিললে উড়াই দিছি। যেসব গাড়ি আছে তো উল্টাপাল্টা কিছু ভাড়া চাচ্ছে, এখান থেকে ভাড়া চায় 1500 টাকা, 2000 টাকা মোহাম্মদপুরের ভাড়া। এদিকে কয়েকটি যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে সড়কেই বন্ধ হতে দেখা যায়। এতে সমস্যায় পড়তে হয় চালকদের। বিমানবন্দর কর্তৃপক্ষের এমন অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। এতটা সময় পানির জন্য অপেক্ষা করতে হইতেছে ল্যান্ড করার পরে, আসলে এটা খুব দুঃখজনক, কষ্টকর। অনেকে বাইক ভাড়া করে তাও পথে এসে পড়ে গেছেন এবং বাইক নিয়ে পড়তেও আমি দেখেছি। আমার এটা আসলে কর্তৃপক্ষের কোনো টনক এখন পর্যন্ত নড়েনি। এদিকে 1200 কোটি টাকা ব্যয়ে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে হাজী ক্যাম্প পর্যন্ত সমন্বিত পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজ চলছে, কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় তৈরি হয় এই জলাবদ্ধতা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে 6 জনের মৃত্যু হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে হাসপাতালে ভর্তি 586 জন। স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 3 জন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও রাজশাহীতে 1 জন করে ডেঙ্গুতে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 145 জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36,662 জনে। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে 1792 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে 1046 জন ঢাকার বাইরের। এবার বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 114, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 66%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 55, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 82। রাজশাহী বিভাগে বায়ুমান 119, এটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 66। সিলেট বিভাগে বায়ুর মান 112, এটিও সহনীয়, বাতাসের আর্দ্রতা 76%। খুলনা বিভাগের বায়ুমান 73, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 78। বরিশাল বিভাগে বায়ুর মান 58, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 75। রংপুর বিভাগের বায়ুমান 108, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 72। ময়মনসিংহ বিভাগের বায়ুমান 90, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 71%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 55 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 119। সিরাম ক্রিম, এতে আছে নাইসিনামাইড, ভিটামিন B3, যা ত্বকের গভীরে গিয়ে 96% পর্যন্ত দাগ কমায় আর দেয় স্পটলেস ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো ভিটামিন সি সোপ বার। এটি ত্বককে সুরক্ষিত রাখে, ফিরিয়ে আনে ন্যাচারাল গ্লো। এসে গেল নতুন রিন অ্যাডভান্সড। এতে আছে প্রোসিয়াস টেকনোলজি, যা কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। জানো, ডেড স্কিন সেল আমাদের ব্রাইট স্কিনকে লুকিয়ে রাখে। টেস্ট করলে দেখতে পাবে। দেখলে ব্রাইট স্কিন লুকিয়ে আছে ডেড স্কিন সেলস এর নিচে। এগুলো দূর করে পন্ড স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ। এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আল্টিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন, পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। দেখছেন রাতের সময়। নেপালের সংকট নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির সেনাপ্রধান।
নেপালের পার্লামেন্ট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন জেনজি নেতারা। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছেন তারা। সুশীলার সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান। এখনও থমথমে নেপালের পরিস্থিতি। আগুন ধরিয়ে দেয় দুটি গণমাধ্যমের অনলাইন কার্যক্রম বন্ধ রয়েছে, যদিও সহিংসতার দায় নিতে অস্বীকার করেছে আন্দোলনকারীরা। এমন পরিস্থিতিতে কারফিউয়ের সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। নেপালের সরকার বিরোধী আন্দোলনে 3 দিন হোটেল বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিশেষ বিমানে করে আজ বিকেলে দেশে ফেরেন জামাল ভুঁইয়ারা। ফুটবলারদের আনতে আজ বেলা 12টায় নেপালের ত্রিভুবন বিমানবন্দরে যায় বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইট, যেখানে আগে থেকে ইমিগ্রেশন শেষ করে অপেক্ষায় ছিলেন খেলোয়াড় ও গণমাধ্যম কর্মীরা। বেলা 2:30টার দিকে নেপাল থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে বিমানটি। বিকেল 5টায় অবতরণ করে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে। বিশেষ এই ফ্লাইটে বাংলাদেশে আসেন মোট 55 জন যাত্রী। নেপালের সরকার বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়লে 9 সেপ্টেম্বর ম্যাচ স্থগিত করে সেদিনই দেশে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। তবে নেপালের ত্রিভুবন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেলে হোটেল বন্দী হয়ে পড়েন হাবিয়ের কাবরেরার দল। হোটেলে আক্রমণের শিকার না হলেও আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন তারা। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানের মাধ্যমে নেপালে আটকে পড়া ফুটবল দলের সদস্যদের দেশে প্রত্যাবর্তনের জরুরি পরিকল্পনা গ্রহণ করা হয়। উক্ত পরিকল্পনা অনুযায়ী অদ্য 11 সেপ্টেম্বর 2025 তারিখ 11:53 ঘটিকায় বিমান বাহিনী একটি পরিবহন বিমান ঢাকা হতে নেপালের উদ্দেশ্যে গমন করে এবং আপনারা জানেন কিছুক্ষণ আগে সেই বিমানটি আমাদের ফুটবল দল, অফিসিয়াল এবং সাংবাদিকদের নিয়ে প্রত্যাবর্তন করেছে। বাংলাদেশ এয়ারফোর্স বা বাংলাদেশ মিলিটারি আর্মি প্রমাণ করে দিয়েছে যে যে কোনো জায়গায় যে কোনো সময় কোনো বাংলাদেশি যদি স্ট্যান্ডার্ড অবস্থায় থাকে, ওয়েদার ইট বি কোনো একটা পলিটিক্যাল কারণে হোক, ন্যাচারাল ডিজাস্টার কারণে হোক বা কোনো কারণে হোক, ওনারা ইমিডিয়েট প্রস্তুত আছে যে কোনো মুহূর্ত মোকাবেলা করার জন্য। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। জাকসু নির্বাচন বর্জন, ছাত্রদল সহ 5 প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থীর কারচুপির প্রতিবাদে বিক্ষোভ। পরাজয় জেনেই বয়কটের অভিযোগ শিবিরের। পুনর্নির্বাচন দাবি 3 শিক্ষকের। জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি। সাংবিধানিক বিষয়গুলো সংসদে সুরাহার পক্ষে মত। বিশেষ আদেশে বাস্তবায়ন চায় জামাত। গণপরিষদের দাবিতে অনড় এনসিপি। এবং নির্বাচন বিঘ্নিত করতেই পল্লী বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি। গোয়েন্দা তথ্যের বরাতে জ্বালানি উপদেষ্টা। কাজে যোগ না দিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।